হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরীক্ষায় 5 নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এটা প্রথম অধ্যায় থেকে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। তো আজকের এই ক্লাসটি তোমাদের বুঝিয়ে দেবো কি করে লিখলে পারে তোমরা একেবারে 5-এর মধ্যে 5 নাম্বারই পাবে, সেই নিয়েও কিন্তু আজকের এই ক্লাসটিতে আমি বিস্তারিত আলোচনা করব। ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। আর মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিকের সমস্ত বিষয় অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয় পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে কোর্স করবে বা যে কোনো সাবজেক্টের নোটস নিতে চাইছো, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের অবশ্যই পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে তোমরা কিন্তু দশম শ্রেণীর কোর্সে গেলে পারে সেখানে সমস্ত কিছু পেয়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কোর্স ডিটেইলস এখানে বলা আছে। নোটস পিডিএফ তোমরা পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পাবে, রেকর্ডেড ক্লাসেস পাবে, সাজেশনস পাবে, মক টেস্টের সিরিজ পাবে এবং লাইভ ক্লাসেসও পাবে। মাত্র 199 টাকা পুরো বছরের কোর্স ফি। কোনো মাসে মাসে বেতন দিতে হবে না, জাস্ট একবারই প্রোভাইড করতে হবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। 5 নম্বরের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমত আমরা একটু জেনে নেব যে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ যদি বলি, নদীর ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো সৃষ্টি হয়, নদীর কাজ কিন্তু 3 প্রকারের হয়ে থাকে। একটা হচ্ছে উচ্চ গতিতে কাজ করে, যেটা পার্বত্য অঞ্চলে নদী কাজ করে ক্ষয় কাজ। দেন মধ্যগতি বলতে মালভূমি অঞ্চল, যেখানে নদী করে বহন কাজ। এবং নিম্নগতি বলতে সমভূমি অঞ্চল, যেখানে নদী করে সঞ্চয় কাজ। তাহলে আমরা যদি দেখি নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলোকে যদি লক্ষ্য করি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো আই বা ভি আকৃতির উপত্যকা, আমরা দেখতে পাবো ক্যানিয়ন, আমরা দেখতে পাবো গিরিখাত, আমরা দেখতে পাবো জলপ্রপাত, আমরা দেখতে পাবো মন্থকূপ, আমরা দেখতে পাবো প্রপাতকূপ, আমরা দেখতে পাবো এখানে আবদ্ধ শৈলশিরার অভিক্ষিপ্তাংশ, তো ইত্যাদি বিভিন্ন পয়েন্টস গুলো এখানে থাকবে। কিন্তু তার মধ্যে তোমাদের পছন্দ মতো যে কোনো 3টে ভূমিরূপ সম্পর্কে তোমরা লিখতে পারো। তাহলে এখানে কিন্তু আমি খুব একটা বেশি আলোচনা করব না, একবারে 3 থেকে 4টা ভূমিরূপ সম্পর্কে আলোচনা করবো এবং তার ছবিগুলো কি করে তোমরা সহজে আঁকাতে পারবে সেগুলোও কিন্তু বলে দেবো। দেখো, উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপ সম্পর্কে নিয়ে আলোচনা করা হলো। যেমন প্রথম পয়েন্ট হবে জলপ্রপাত। জাস্ট তুমি এরকম ভাবে একটা পয়েন্ট করে দিলে, জলপ্রপাত নদীর গতিপথের ঢাল পরিবর্তিত হলে নদীর জল প্রবল বেগে নিচে নেমে পড়তে থাকে, একে জলপ্রপাত বলা হয়। তাহলে মনে করো কি পার্বত্য অঞ্চল, এবার মনে করো এটা পাহাড়ি অঞ্চল, এবার হঠাৎ করে কি হয় জলপ্রপাত কি, যদি ঢাল পরিবর্তনের কারণে, মনে করো জাস্ট এটা একটা পাহাড়ি এলাকা, হঠাৎ করে ঢালটা এরকম হয়ে গেল, তাহলে কি হচ্ছে নদীটা এরকম ভাবে আর যায় না, নদীটা কি হচ্ছে এরকম ভাবে যায় না, একদম হঠাৎ করে এখানে এই জলগুলো যে গিয়ে এখান থেকে ছিটকে ছিটকে পড়ে যায় একদম নিচের দিকে, তাহলে এটা কি বলছে জলপ্রপাত বলে। যেমন এখানে একটা তোমরা ছবি দেখতে পাচ্ছ, জলপ্রপাতের একটা ছবি এখানে দেখানো হয়েছে, যে এটা কঠিন শিলা এখানে থাকছে, তার নিচে কোমল শিলা অবস্থান করছে, আবার কঠিন শিলা কোথাও, আবার তার নিচে কোমল শিলা। এরকম যদি কঠিন শিলা এবং কোমল শিলা আড়াআড়ি ভাবে অবস্থান করে, তাহলে নদী যখন প্রবাহিত হচ্ছে তখন কি হয়, হঠাৎ করে জলটা প্রবল বেগে নিচের দিকে নেমে আসে, তাহলে এটাকে বলে জলপ্রপাত। এবং এই জলপ্রপাত কি হয়, পিছন দিকে যখন কোমল শিলাস্তর থাকে তখন কিন্তু সেখানে ক্ষয়ের পরিমাণটা বেশি করে। তাহলে এখানে উৎপত্তি কি করে হয়, দেখো কি বলছে, নদীর গতিপথে পর্যায়ক্রমে কঠিন ও কোমল শিলার অবস্থান এবং তাদের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট খাড়াঢাল জলপ্রপাত কিন্তু সৃষ্টি করে। আবার যেখানে মালভূমি অঞ্চল, সেখানে কি হয়, সেখানে কিন্তু সমভূমির সঙ্গে মিলিত হয়ে সেখানে বৈষম্যমূলক ঢালের জন্য জলপ্রপাতের উদ্ভব হতে দেখা যায়। আবার কি বলছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হয় তার মধ্যে দিয়ে কিন্তু নদী প্রবাহিত হয়ে বা হলে জলপ্রপাত কিন্তু গড়ে ওঠে। তাহলে তোমরা বলতে পারো এখানে উৎপত্তির মধ্যে বলতেই পারো, নদীর গতিপথ পর্যায়ক্রমে কঠিন এবং কোমল শিলা যদি অবস্থান করে, তাহলে কঠিন শিলা ক্ষয়প্রাপ্ত কম হয়ে কোমল শিলা বেশি করে ক্ষয়প্রাপ্ত হয়ে সেখানে একেবারে মানে পার্বত্য প্রবাহ থেকে একদম নিচে ঝরে পড়ে যে জল তাকে আমরা জলপ্রপাত বলছি, এবং জলপ্রপাতের এভাবে সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলার স্যান্টো অ্যাঞ্জেল জলপ্রপাতের কথা আমরা বলতে পারি, আমেরিকা যুক্তরাষ্ট্রের নায়াগ্রা জলপ্রপাতের কথা বলতে পারি, এবং ভারতের ধোঁয়াধার জলপ্রপাতের কথা বলতে পারি। এগুলো কিন্তু কতগুলো জলপ্রপাতের উদাহরণ। তাহলে তোমরা কি করবা, সবার প্রথমে জলপ্রপাত পয়েন্টগুলো কাকে বলে ডেফিনেশন দিয়ে দিলা, তারপর একটা উদাহরণ দিতে পারো, চাইলে পারে দুটো বৈশিষ্ট্য দিতে পারো, অথবা উৎপত্তির কারণ দিয়ে বৈশিষ্ট্যও দিতে পারো, তোমাদের পছন্দ মতো জাস্ট একটা লিখে দিলা। এবং এই ছবিটা কিন্তু অবশ্যই দিবা। যখন মনে করো তুমি ছবি বানাবা, একটা জাস্ট বক্স করলা, বক্স করে নিচে একটা জাস্ট লিখে এখানে জলপ্রপাত লিখে দিলা, জলপ্রপাত। হ্যাঁ, এবার কি হচ্ছে, এবার এখানে তোমার হচ্ছে মনে করো কঠিন শিলা অবস্থান করছে, এখানে কোমল শিলা অবস্থান করছে, তার নিচে আবার কঠিন শিলা স্তর। এবার নদী এদিক দিয়ে প্রবাহিত হওয়ার সময় কি হচ্ছে, এরকম ছিটকে ছিটকে জলটা পড়ছে, এরকম দেখিয়ে দিলা। হ্যাঁ, জলটা এখানে পড়ছে,
এবার নদীটা এদিকে প্রবাহিত হচ্ছে, তাহলে এখানে লিখতে হবে কঠিন শিলা, এখানে কোমল কথাটা লিখবা, কোমল শিলা, উপরে এটা নদী লিখে দিবা, জলপ্রপাতের ছবি হয়ে গেল তাড়াতাড়ি। খুব একটা বেশি তোমাকে সময় নিয়ে যে জলপ্রপাতের ছবি আঁকতে হবে না, তুমি খালি বুঝিয়ে দাও যে কঠিন শিলা এবং কোমল শিলা আলাদাভাবে অবস্থান করলে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? এবার চলে আসবো আমরা পরবর্তী পয়েন্ট, যেখানে আমরা ক্যানিয়ন আছে, গিরিখাত আছে। এখানে গিরিখাত ও ক্যানিয়ন পয়েন্টটা একসঙ্গে আলোচনা করা হয়েছে। এবার দেখো কি হয়, পার্বত্য প্রবাহে নদী যখন প্রবাহিত হয় তখন নদী কিন্তু দুই ভাবে ক্ষয় করে, একটা নিম্ন ক্ষয় করে, একটা পার্শ্ব ক্ষয় করে। তাহলে নদী যদি নিম্ন ক্ষয় বা নিচের দিকে ক্ষয়টা বেশি করে, তাহলে ইংরেজি আই অক্ষরের মতন ভূমিরূপের সৃষ্টি করে, তাকে আমরা বলি কিন্তু ক্যানিয়ন। আর নদী যদি পাশে, দুই পাশে যদি বেশি ক্ষয় করে, তাহলে কিন্তু এরকম টাইপের করে ভূমিরূপের সৃষ্টি হয়, যেটাকে আমরা বলি ভি আকৃতির উপত্যকা বা গিরিখাত। তাহলে এখানে বলে দিয়েছে আর্দ্র পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা বেশি গভীর ও সংকীর্ণ হলে ভি আকৃতি ধারণ করে, তাকে গিরিখাত বলে। আবার শুষ্ক অঞ্চলে বা শুষ্ক পার্বত্য মালভূমি অঞ্চলের মধ্যে দিয়ে নদী প্রবাহিত হলে নদী উপত্যকায় ইংরেজি আই আকৃতি, এটা ওয়ান হয়ে গেছে, আই আকৃতি বিশিষ্ট রূপ লাভ করে, একে বলা হয় ক্যানিয়ন। তাহলে যদি ভূমিরূপটা আই আকৃতির বা নিম্ন ক্ষয়টা বেশি করে, তাহলে হবে কি আই আকৃতির ভূমিরূপের সৃষ্টি। আর যদি পার্শ্ব ক্ষয়, নিম্ন ক্ষয়ের সাথে সাথে যদি পার্শ্ব ক্ষয় করে, তখন হবে ভি আকৃতির উপত্যকা সৃষ্টি। এখান থেকে পরীক্ষায় তোমার প্রশ্ন আসে যে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য লেখো, 3 নম্বরের জন্য প্রশ্ন আসে। তাহলে এখানে আমরা গিরিখাত আর ক্যানিয়নের মধ্যে পার্থক্য লিখলে আমরা খুব ইজিলি ভাবে এক পাশে ক্যানিয়নকে রাখবো, এক পাশে গিরিখাতকে রাখবো। তাহলে ক্যানিয়ন যেখানে রাখবো, তাহলে ক্যানিয়নটা কোন অঞ্চলে? শুষ্ক অঞ্চলে ক্যানিয়ন দেখা যায়, আর আর্দ্র অঞ্চলে গিরিখাত দেখা যায়। একটা পার্থক্য হয়ে গেল। 2 নম্বর পার্থক্য বলবো, ক্যানিয়ন আই আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয়, মানে আই আকৃতির মতো দেখতে হয় ইংরেজি, আর হচ্ছে গিরিখাত হচ্ছে ভি আকৃতির মতো দেখতে হয়। আরেকটা পার্থক্য বলবো কি, যে গিরিখাতে ক্যানিয়নে নিম্ন ক্ষয়টা বেশি হয়, আর হচ্ছে তোমার গিরিখাতে কি হচ্ছে নিম্ন ক্ষয়ের পাশাপাশি পার্শ্ব ক্ষয়টাও হতে দেখা যায়। ঠিক আছে? এবার উৎপত্তি কি বলছে, নদী নিম্ন ক্ষয় ও পার্শ্ব ক্ষয়ের ফলে ভি আকৃতির উপত্যকা বা গিরিখাতের সৃষ্টি হয়। আবার অন্যদিকে শুষ্ক অঞ্চলে পার্শ্ব ক্ষয় অপেক্ষা নদীর নিম্ন ক্ষয় বেশি হয়, উপত্যকা আরো গভীর হয় এবং আই আকৃতির উপত্যকা বা ক্যানিয়নে পরিণত হয়। আমি একটু আগেই বললাম যে আর্দ্র অঞ্চলে গিরিখাত, শুষ্ক অঞ্চলে তোমার হচ্ছে ক্যানিয়ন দেখা যায়। আই আকৃতির হবে ক্যানিয়ন, ভি আকৃতির হবে গিরিখাত। ঠিক আছে? এবং হচ্ছে তোমার যদি আমি বলি যে ইংরেজি কিরকম কিরকম হবে, সেটা অবশ্যই মনে রাখতে হবে। তো কয়েকটা বিষয় যদি মনে রাখি, কোন কোন অঞ্চল কি আকৃতির মতন দেখতে হয় এবং ক্ষয়টা কেমন ধরনের হবে, যে নিম্ন ক্ষয় আই আকৃতির মানে ভূমিরূপ নিম্ন ক্ষয়টা বেশি হয়, এবং তোমার হচ্ছে ভি আকৃতিতে নিম্ন ক্ষয় এবং পার্শ্ব ক্ষয় উভয়ই সমপরিমাণে প্রায় হতে দেখা যায়। এবার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি আমেরিকা যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, পেরুর এল ক্যানন বা কলকা হচ্ছে গিরিখাত ইত্যাদি। এটা একটা গিরিখাতের একটা ক্যানিয়নের একটা উদাহরণ দিয়ে দেবে। এবার ছবিটা কি বানাবে দেখো, জাস্ট নর্মাল একটা ছবি বানাবে। জাস্ট এরকম একটা ট্যাপে তুমি একটা প্রথমে বক্স করে দাও খাতার মধ্যে, তার নিচে লিখে দিতে হবে গিরিখাত। হ্যাঁ, যদি তুমি গিরিখাত বানাও, তাহলে গিরিখাতে কি করতে হবে, সবার প্রথমে তুমি কি করবা, এরকম টাইপের একটা দাগ দিবা। এখানে একটা এরকম টাইপের দাগ দিবা, এরকম টাইপের একটা দাগ করে দিলা, এরকম টাইপের একটা ভি আকৃতির এখানে করে দিলা। ঠিক আছে? ভি আকৃতির করে এরকম টাইপের নামাই দিবা দুটো কুমির, এটা সিধা টেনে দিলা। এবার এই জায়গাটায় কি করবা, এরকম টাইপের একটা ভি আকৃতির করে দিলা, বাস এরকম ভাবে লাগাই দিলা। হ্যাঁ, কি হচ্ছে, এখানটা ধীরে ধীরে নদীটাকে টেনে দিলা, হালকা করে নদীটা, বাস। আর এখানে একটু হালকা দাগ দিয়ে দিলাম, এখানে একটু হালকা দাগ দিয়ে দিলাম। এটা হচ্ছে পুরোপুরি ভি আকৃতির উপত্যকা হয়ে গেল। এবার যখন আই আকৃতির করবা, এই জিনিসটা কি করবা, এখানে হচ্ছে তুমি একটা এরকম টাইপের আই করে দিবা, আর এখানে মুখেরটা এরকম টাইপের আই করে দিবা, করে দিয়ে এটাকে নদীটাকে টেনে দাও সিধি, আর এখান থেকে একটা হালকা দাগ দিয়ে দাও, বাস। এটা আই আকৃতির ভূমিরূপ হয়ে গেল। তাহলে আই আকৃতিটা ছোট করবা, এই যে মুখটা যেমন আমি এটা ভি আকৃতিটা বড় করেছি, আই আকৃতিটা একটু ছোট করে দেবো, বাস, আমার কাজ শেষ। তাহলে ছবিটা বেশি সময় নেওয়া যাবে না, ছবিটাকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে করতে হবে, কারণ একটা 5 নম্বরের প্রশ্ন লেখার জন্য তোমার কাছে থাকছে 10 মিনিট। এই 10 মিনিট সময়ের মধ্যে কিন্তু তোমাকে পুরো লেখাটা লিখতে হবে। ঠিক আছে? চলো নেক্সট পয়েন্ট চলে যাবো আমরা। নেক্সট পয়েন্টে চলে যাবো মন্থকূপ। এটাই লাস্ট পয়েন্ট, মন্থকূপ বা প্রপাতকূপ বলা হয় এটাকে। হ্যাঁ, মন্থকূপ বা প্রপাতকূপ বলা হয়। আচ্ছা, কি বলছে, নদী খাতে অবঘর্ষ প্রক্রিয়ার দ্বারা সৃষ্ট ছোট ছোট কেটলি বা বেলনাকৃতির প্রায় গোলাকার গর্তগুলিকে মন্থকূপ বলে। মন্থকূপ হবে এটা, মন্থকূপ। তো উৎপত্তি কি হলো, পার্বত্য অঞ্চলে নদীর অসমান গতিপথের জন্য নদীর জল এবং নদীবাহিত নুড়ি, পাথর প্রভৃতি পাক খেতে এগিয়ে যায়। এর ফলে নদীর তলদেশে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়।
এর গর্তগুলিকে বলা হয় মন্থকূপ বা পটহোল। উদাহরণ যদি আমরা বলি, ঝাড়খণ্ডের সরাইকেলার কাছে খড়কাই নদী এবং জব্বলপুরের গৌড় নদীর তলদেশে অনেক কিন্তু মন্থকূপ দেখা যায়। তো এই ছিল আজকের ক্লাস। তো স্টুডেন্ট, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে স্ক্রিনে, আমাদের দুটো নাম্বার সেভ করে রাখো। বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করো, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।